5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি। আমরা বলি যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কোনো বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। এটা রাজু ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট। সিস্টেম আছে এখানে। এগুলা উই গো টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা তারা কি করেছে। এই যে ট্রাম্পের বন্ধুরা ধরা পড়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান স্বর্ণবিজয়ী ইউনূস সরকার। সরকারি মদতে কিভাবে পাহাড়ে অশান্তি শুরু হলো বেশ কয়েকটি সলিড প্রমাণ সহকারে, মুখের কোনো কথা না, সলিড প্রমাণ সহকারে তা আজ আমি আপনাদের সামনে একদম সরাসরি শেখ হাসিনা কেমন ছিল? ভালোই তো ছিল। এখন দেশের অবস্থা কেমন আছে? এখন দেশের অবস্থা ভালো নাই। শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল। শুধু বলে এবার কি তাহলে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুরবেলা চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকারের আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন তাই না নেই ওই আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্ন জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ এটা এরা কত দূর এটা ভুল করবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে। পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনপথের সামনে। এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ ও অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশটার তছনছ বানাই দিয়েছে 5 তারিখে। আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকে যে করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে এরম কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে, এরা কাম পায় না। কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হচ্ছে 12,000। আমরা বলি যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কোনো বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। এটা রাজু ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট। সিস্টেম আছে এখানে। এগুলা উই গো টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা তারা কি করেছে। এই যে ট্রাম্পের এটা এখন কি যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা, টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি, বিকজ দে হ্যাভ এ গুড কানেকশন। প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি?
প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। পাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। সরি টু সে দ্যাট দিস ইজ মাই পজিশন। এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে বেরানো বাংলাদেশে। আই ক্যান ডু দ্যাট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবো রাজু ভাস্কর্য, লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সবচেয়ে বড় প্রেসার এখন আসছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে? আমি দুঃখের সাথে বলতে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে, এটা আমার ধারণা আর কি, এটা দেশের স্বার্থেই। বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে, I can't take that anymore. It's a stupidity, nonsense. These people are not functional. They're not fit for the purpose. The idiots, a bunch of idiots brought in there. They can't do anything else. আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই। It is a failure. You can't say right now, oh, তারা আপনার তাদের মন ভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে 3 মাস পরেও পুলিশের, you are failed. You need to go. এখন এটা বলার সময় এসেছে। আমি আজকে আপনাদেরকে বলি, এবং আজকের যে উপদেশটা পড়ে দেখুন, সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে? এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আমরা সবকিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। ট্রাম্পের নাম নিয়ে, রেপুটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে? সরকারকে পৌঁছে দিয়েছে। আই ডিড দিস। আমি পৌঁছে দিয়েছি, মানে রেজিস্টার্ড রিপাবলিকান, কানেকশন আমি পৌঁছে দিয়েছি। তো আমরা এই কাজগুলা করি দেশের স্বার্থে। আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন। এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? আমাদের তো সবচেয়ে বড় প্রেসার এখন আসছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন, আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের? আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হালচাল করবেন? এরা আমেরিকা থেকে রাস্তায় হাঁটতে পারে ঠিক মতো? আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, যে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব, সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি 2টা চোর থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না। এটা অ্যাসল্ট কেস না, এটা প্রটেস্ট। আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আইন কঠিন এখানে। আপনি যে গেলেন, এরপর আসিফ, এটা কি এগুলা 18 কোটি মানুষকে আপনারা মানে শাইমড আসরা। Sorry to say that. This is my position. এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে বেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবো রাজু ভাস্কর্য, লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে জানেন? ট্রাম্প যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন, do not arrest her. If you do that, consequences right there, and it is possible he can say that. ট্রাম্প যদি বলে আমি বললাম তাকে যেতে দেওয়া হোক এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, বিচারিক প্রক্রিয়া চলুক, বাট এটা পলিটিক্যাল, এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না, সে থাকুক, অ্যারেস্ট করবেন। আমি সরি টু সে দ্যাট, অ্যারেস্ট করবেন। বাপের ক্ষমতা আছে, অ্যারেস্ট করবেন। আপনাদের বাপের ক্ষমতা আছে। রাজু ভাস্কর্য লাঠি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের এক ফোন কল। ইসলামের সীমা থাকা দরকার। ইউ নো, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্স আছে। আপনি দেখেন গতকালকে কি হয়েছে ট্রাম্পের আপনার পোস্টার নিয়ে। আপনারা জানেন, দেখেন দ্য গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, দ্য এনিমি গভর্নমেন্ট ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও, ট্রাম্পের ছবি এভাবে টাঙ্গায় ছবি দেয়। এই ব্যাককলের জাত, তোরা জানোস না এগুলো কনসিকুয়েন্স কি আছে? কি দরকার ছিল ছবি দিয়ে এভাবে তোলার? এটা কে করেছে এটা? এবং আমি দেখুন সময় টিভি এটা প্রচার করতেছে, সবাই প্রচার করতেছে। এইটা যাবে এখন ট্রাম্পের কাছে, বিকজ মোদি গভর্নমেন্ট হি হ্যাজ এ ভেরি গুড কানেকশন, ইন্ডিয়ান লব ইজ ভেরি পাওয়ারফুল রাইট নাও। এটা যাবে, তখন কি হবে? ট্রাম্প কি করবেন তখন এটা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং তারা শুরু করেছে এই কাজ। এটা যে করবে তারা, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনি দেখেন কখন জানেন? এই যে আপনার কি বলে এটাকে, এই যে আননেসেসারি ট্রাম্প একটা আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে, যে আমরা নাকি এখানে খ্রিস্টান একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্যাতিত হয়েছে দেখাতে পারবে কেউ? এগুলা তো ইন্টেলেকচুয়াল নাই গভর্নমেন্ট, এটা তো ডাম। এদের দিয়ে বাংলাদেশের আগামীর ভারতীয় এই আগ্রাসী মনোভাব আপনি রক্ষা করতে পারবেন? কার
ক্ষমতা আছে বাংলাদেশে? You have any idea about what's coming up for you from the United States and the Western country, particularly American government, আমরা Trump government? You fucking no idea about that, what is coming up. আর আপনি এই পলিটিক্যালি বক্তব্য দিবেন, ঠান্ডা করে দিবে এক্সটেনশন দিয়া। কি করবেন আপনি তখন? কি করার ক্ষমতা আছে আপনার? ফাইজলামের সীমা থাকা দরকার কাজকর্ম দিয়ে। আর আমি আবার বলি, যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে, কোন বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। এটা রাজু ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট। সিস্টেম আছে এখানে, এগুলা উই গো টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা, তারা কি করেছে। এই যে ট্রাম্পের এটা এখন কি, যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা, টাইমস অফ ইন্ডিয়া, সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি, বিকজ দে হ্যাভ এ গুড কানেকশন। প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি? প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলো। আমি বলছি না এর মানেই বাংলাদেশকে খেয়ে ফেলবে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ বিন সালমান, কাটারি আমির, টার্কিশ আপনার এই ইজিপ্টের সিসি, বেঞ্জামিন নেতানিয়াহু, দিস আর দ্য গাই। তারপরে আপনার অন্যান্য যাদের সাথে কথা বলেছেন, আপনাদের কোনো আইডিয়া আছে এই দেশটা পৃথিবীতে মানে কিভাবে চলছে সবকিছু? আপনারা মনে করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আমরা আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বন্ধুরা, ধরা পড়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান স্বর্ণবিজয়ী ইউনূস সরকার। সরকারি মদতে কিভাবে পাহাড়ে অশান্তি শুরু হলো বেশ কয়েকটি সলিড প্রমাণ সহকারে, মুখের কোনো কথা না, সলিড প্রমাণ সহকারে, তা আজ আমি আপনাদের সামনে একদম সরাসরি উপস্থাপন করব। বন্ধুরা, আজকের সংবাদের মূল বিষয় হলো, যেমনটা আপনারা জানেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের উপরে সাংঘাতিক এই যে ভয়াবহ ঘটনা হামলা হলো এর বিষয়ে। দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ RRAG এই নামে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মানবাধিকার সংগঠন এই হামলার বিষয়ে গুরুতর কিছু অভিযোগ তুলেছে ইউনূস সরকারের উপরে। বলতে পারেন এক প্রকার বাংলাদেশের ইউনূস সরকারের পুরো মুখোশ খুলে দিয়েছে তারা তাদের রিপোর্টের মাধ্যমে। পাহাড়ি অঞ্চলে এখন যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি এর পিছনে সরাসরি তারা বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করেছে। বন্ধুরা, RRAG দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের অধিকার নিয়ে কাজ করে আসছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই ঘটনা আদিবাসী চাকমা সম্প্রদায়ের উপরে এই যে অন্যায় ও নির্যাতন হচ্ছে এটা একটি দৃষ্টান্ত তাদের অপরাধের। আমরা আপনাদের সামনে এখন যে বিতর্কিত তথ্য উপস্থাপন করতে যাচ্ছি তা কোনো ভিত্তিহীন উৎস থেকে নয়, বরং RRAGর এই সংস্থার মতো একটি নির্ভরযোগ্য এবং স্বনামধন্য মানবাধিকার যে সংগঠন আছে তাদের থেকে পাওয়া তথ্য থেকে আপনাদের সামনে সমস্ত কিছু উপস্থাপন করব। বন্ধুরা, এই সংগঠনের প্রধান পরিচালক সুহাস চাকমা, যিনি বহুদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি সরাসরি এই ঘটনার নিন্দা করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আইন শৃঙ্খলার অভাব বলে উল্লেখ করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সহিংসতাটি ঘটেছিল বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায়, যেখানে প্রায় 100টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাসরত বাসিন্দারাই এই সহিংস হামলা চালিয়েছে এবং অভিযোগ অনুযায়ী স্থানীয় সেনাবাহিনী এই হামলাকে প্রতিরোধ করার কোনো চেষ্টা করেনি। তাই এখানে প্রশ্ন তো একটা অবশ্যই থেকে যায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কারণ তারা না শুধু এই হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, না, বিষয়টা মোটেই এরকম নয়, বরং সেনাবাহিনী এক প্রকার সমর্থনও করেছে বলে অভিযোগ উঠেছে। তাই দর্শকদের সামনে আমাদের উদ্দেশ্য হবে এই বিষয়গুলো পরিষ্কার করা। কেন সেনাবাহিনী এই ঘটনার শুরুতেই কোনো হস্তক্ষেপ করলো না? কেন তারা এত ক্ষমতা থাকা সত্ত্বেও সহিংসতাকে থামানোর চেষ্টা করলো না? RRAGর রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনী এই সহিংসতার পিছনে অবৈধ বসতি স্থাপনকারীদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সহায়তা করেছে, যা দেশের আইনের শাসনের প্রতি একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। এখন এই ঘটনাগুলোই তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের আইনের শাসন কেবল কাগজে কলমে রয়ে গিয়েছে, বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটির এমন কার্যকলাপ আমাদের সামনে একটা স্পষ্ট বার্তা দেয়, দেশের জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং এই ঘটনার পিছনে আরো গভীর ষড়যন্ত্র রয়েছে। তাই এখন প্রশ্ন উঠে আসছে, যখন বাংলাদেশের সেনাবাহিনী এতটা শক্তিশালী এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে, তখন কেন তারা এই সহিংসতা প্রতিরোধ করেনি? দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ এর রিপোর্ট অনুযায়ী স্থানীয় সেনাবাহিনী কেবল এই হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়নি, বরং অবৈধ বসতি স্থাপনকারীদের সহায়তা করেছিল শুরুতে।
দর্শকদের মনে রাখতে হবে, সেনাবাহিনীর মতো একটি রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান কেন একটি নির্যাতিত আদিবাসী সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হলো? এই প্রশ্নটির উত্তর এখনো অন্ধকারে রয়ে গিয়েছে এবং এটি সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সেনাবাহিনীর হাতে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা ছিল তা দিয়ে তারা খুব সহজেই সহিংসতা প্রতিরোধ করতে পারত, শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। বরং তাদের অবস্থান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সহিংসতা তারা দেখেছে এবং উস্কে দিয়েছে, হয়তো গোপনে তা সমর্থনও করেছে। তাহলে কি উদ্দেশ্যে সেনাবাহিনীকে মাঠে নামানো হলো? যদি তারা দেশের জনগণকে রক্ষা করতে সেই ব্যর্থ হয়, তাহলে তাদের মাঠে নামানোর মূল কারণ কি? এমনও তো হতে পারে যে সেনাবাহিনীকে আসলে জনগণকে বোকা বানানোর একটি কৌশল হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদেরকে যে কারণে মাঠে নামানো হয়েছে সেটি এখন স্পষ্টভাবে মিথ্যে প্রমাণিত হচ্ছে। এই ধরনের ঘটনায় দেশবাসী কি প্রতারিত হচ্ছে না? বর্তমান সরকার এবং তাদের সমর্থকরা কি এই ধরনের গোপন চক্রান্ত করে কিছু করছে না? এই ঘটনায় সেনাবাহিনীর এমন নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে এই ঘটনার পিছনে আরো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ঘটনা শুধু সেনাবাহিনীর জন্য নয়, পুরো দেশের আইনের শাসনের উপরে একটি বড় আঘাত। এটি কেবলমাত্র একটি হামলার ঘটনা নয়, এটি দেশের শৃঙ্খলা ও সুরক্ষার উপরে আঘাত। দর্শকদের কাছে এই প্রশ্ন তোলা আমাদের প্রধান উদ্দেশ্য। সেনাবাহিনী যদি সত্যি দেশের মানুষের পাশে থাকতো, তবে তারা কেন এভাবে সহিংসতাকে সমর্থন করলো? এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে এবং এই ঘটনার মাধ্যমে তা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আমরা এই ঘটনাকে কেবল একটি সন্ত্রাসী হামলা হিসাবে দেখছি না, বরং এটি দেশের শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা দুর্বলতার একটা বড় দৃষ্টান্ত। বন্ধুরা, এবার আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেখান থেকে এই সহিংসতার শিকড় মূলত শুরু হয়েছে। ইতিহাস আমাদেরকে বলে 1979 থেকে 1983 সালের মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে প্রায় 5 লক্ষ অবৈধ মানুষের বসতি স্থাপন করা হয়েছিল। আর এর উদ্দেশ্য ছিল আদিবাসী চাকমা সম্প্রদায়কে তাদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত করা। আজকের এই সহিংসতা সেই ষড়যন্ত্রেরই একটা ফলাফল, যার মাধ্যমে আদিবাসীদের ভিটেমাটি থেকে উৎখাত করা এবং তাদের সংস্কৃতি ধ্বংস করার প্রচেষ্টা চালানো হয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে 1979 থেকে 83 সালের সেই পরিকল্পনার কারণেই আজ অবৈধ বসতি স্থাপনকারীরা পার্বত্য চট্টগ্রামে প্রায় 50% জনসংখ্যা দখল করে বসে গিয়েছে। সেদিনের সেই পরিকল্পনা মাফিক চাকমা সম্প্রদায় আজ তাদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত হয়ে গিয়েছে। আর এই নতুন সহিংসতা সেই প্রাচীন পরিকল্পনারই পুনরাবৃত্তি। চাকমা সম্প্রদায়ের শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে এই যে ধরনের প্রতিহিংসামূলক হামলা আমরা দেখলাম, এটাই প্রমাণ করে যে এই ঐতিহাসিকভাবে এদেরকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র করা হয়েছিল তা আজও এই সরকারের মাধ্যমেও সক্রিয় রয়েছে। এখানে শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং বর্তমানের অবস্থাও সেই পুরনো ষড়যন্ত্রের ছায়ায় পরিচালিত হচ্ছে। জিয়াউর রহমানের সময় শুরু হওয়া সেই প্রক্রিয়া আজকের সহিংসতা পর্যন্ত গড়িয়েছে। আমাদের এই রিপোর্টে এটি স্পষ্ট করতে হবে যে এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সেই পুরনো পরিকল্পনার একটা ধারাবাহিকতা, যেখানে একটি আদিবাসী সম্প্রদায়কে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার প্রচেষ্টা, তাদের বাসস্থান ধ্বংস করা এবং তাদের সংস্কৃতি মুছে ফেলার এই যে সহিংসতা, পাকিস্তান প্রেমী দলের একটি দীর্ঘ পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এগুলো। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার মাধ্যমেই আমরা দেখতে পাই যে বর্তমান সরকার এবং এর সমর্থকরা এই ষড়যন্ত্রের পথেই হাঁটছে। তারা জিয়াউর রহমানের ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের সেই ফলাফলকে আজও এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আজ পার্বত্য চট্টগ্রামে এই ধরনের সহিংসতা পুনরাবৃত্তি ঘটছে। চাকমা সম্প্রদায়ের এই ধ্বংসের পিছনের ইতিহাস যে একটা প্রভাব রয়েছে, সেটা বর্তমান সরকার এবং তাদের মদতপুষ্ট সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনা যাওয়ার পর থেকে আরো তীব্র হয়ে উঠেছে। আজকের সরকারের ব্যর্থতা পুরনো ষড়যন্ত্রকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের বারবার সিঙ্গেল একটি প্রশ্ন, সেনাবাহিনীর হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন এই সহিংসতা প্রতিরোধ করা হয়নি? ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মূল কারণ ছিল দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। তাহলে কেন তারা সেই ক্ষমতা সেখানে ব্যবহার করেনি? তারা কি সত্যিই দেশের শান্তি এবং নিরাপত্তার জন্য কাজ করতে মাঠে নেমেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো এজেন্ডা, সরকারি এজেন্ডা?
আমাদের সামনে পড়ে থাকা প্রমাণগুলো তো এটাই ইঙ্গিত দিচ্ছে যে সেনাবাহিনী এই সহিংসতাকে এক প্রকার সমর্থনই দিয়েছে রে ভাই। দেশের জনগণের সুরক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই আজ আদিবাসী জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে কাজ করছে। এটা কি কোনো রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে? সেনাবাহিনীকে মাঠে নামানোর পিছনে সরকারের উদ্দেশ্য কি ছিল মনে করুন তো একবার, জনগণকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আজ তা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে। বাস্তবে তারা জনগণকে বোকা বানিয়েছে এবং সেনাবাহিনীকে ব্যবহার করছে একটি বড় ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে বর্তমান সরকারের স্বার্থান্বেষী পরিকল্পনা। সরকারের সমর্থন ছাড়া সেনাবাহিনী এই ধরনের নীরব কর্মকাণ্ড কখনোই চালাতে পারত না। আজকের সরকার, তাদের সমর্থক এবং সেনাবাহিনী সবাই একসঙ্গে মিলে দেশের আদিবাসী সম্প্রদায়ের অধিকার হরণ করছে। এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটি গোপন চুক্তি রয়েছে, যার মাধ্যমে দেশের নিরীহ মানুষদের উপরে সহিংসতা চালানো হচ্ছে। সরকারের সমর্থন ছাড়া এত বড় ঘটনা কখনোই না ঘটতে পারত না। তাই এর মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সরকার আসলে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা এবং দেশের নিরীহ মানুষদের কষ্ট দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়িত করা। এই সরকারের এবং সেনাবাহিনীর অপকর্মে আমরা বিগত 2 মাস ধরে বারবার দেখেছি যে দেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার চলছে, কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো দর্শকদের সামনে তুলে ধরা কিভাবে বর্তমান সরকার এবং তাদের সিস্টেম আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠার যে সিস্টেমটা ছিল সেটাকে উল্টে দিয়ে একেবারে সহিংসতাতে বদলে দিয়েছে সবকিছু, এবং তাদের বিরোধী যে দলরা আছে তাদেরকে ষড়যন্ত্র করার একটা বিশাল পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের এই ভয়াবহ ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমাদেরকে একটা সুনির্দিষ্ট বার্তা দিচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী দেশের মানুষের সুরক্ষা নয়, বরং তাদের শোষণ এবং নিপীড়নকে সমর্থন করছে। দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ এর রিপোর্ট এবং তাদের প্রধান পরিচালক সুভাষ চাকমার বক্তব্য আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে যে স্বর্ণবিজয়ী সরকার এবং সেনাবাহিনীর এই ষড়যন্ত্র কোনো নতুন জিনিস নয়। এটা বহু বছর ধরে চলে আসা এক গভীর ষড়যন্ত্রের ফসল। আজকের বাংলাদেশে আদিবাসী চাকমা সম্প্রদায়ের উপরে এই সহিংসতা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সেই পুরনো পাকিস্তান প্রেমীদের পরিকল্পনারই একটি অংশ, যেখানে একটি জনগোষ্ঠীকে তাদের জমি থেকে উৎখাত করে তাদের নিঃশেষ করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন এই সহিংসতাকে প্রতিরোধ করতে পারল না? এই প্রশ্নটির উত্তর স্পষ্ট। সরকার এবং সেনাবাহিনীর মধ্যে থাকা গোপন একটা চুক্তি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের বর্তমান সরকার, তাদের সিস্টেম এবং সেনাবাহিনীর কাজকর্ম দেশের মানুষের জন্য আজ ক্ষতিকর। তাদের ষড়যন্ত্র এবং প্রতারণার ফাঁদে দেশের সাধারণ মানুষেরা পড়েছে এবং তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই ঘটনার পিছনে থাকা সত্য উদ্ঘাটন করতে এবং সরকারের ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে হবে। দেশে শেখ হাসিনার সরকারকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। পাকিস্তানিদের হাতে খোয়া যাওয়া বঙ্গবন্ধুর সম্মানকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না, এটা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিওর শক্তি। আপনি কি মনে করেন বর্তমান শেখ হাসিনা কেমন ছিল? ভালোই তো ছিল। এখন দেশের অবস্থা কেমন আছে? এখন দেশের অবস্থা ভালো নাই। না, শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল। শুধু বলেন, এখন কি আপনাদের চাঁদা দিতে হয়? না, এখন দেওয়া যায় না। আগে চাঁদা দিতে হতো? আগে দিতে হতো। এখন কেউ চাঁদা নিতে আসে না। আগে কাকে চাঁদা দিতেন? আগে আসতো, অনেক চিনতাম না, অনেক আসতো আগে। তো না চিনে চাঁদা দিতেন কেন? আমি জানি না, আমার বড় ভাই আসছিল তাই আমি বলতাম। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে এখন যে মানুষ আপনাদেরকে দান করে, আগের চেয়ে বেশি করে না কম করে? কমে আগের থেকে, মানে করতাম 4 পয়সা 2-300 পাই। মানে আওয়ামী লীগ সরকার থাকতে তখন বেশি দান পাইছে? হ্যাঁ। শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল, খারাপ। মানে শেখ হাসিনা আপনাদের জন্য ভালো ছিল, এখন আপনারা ভালো নাই? আছি, সব জিনিসের দাম বেড়ে গেছে, খাইতে লইতে অনেক কষ্ট। মানে সব ঘুমানোর জন্য কষ্ট।
যেহেতু জিনিসের দাম বাড়ছে, খাওয়া তো কষ্ট হইব। মানে শেখ হাসিনার সময় দাম কম ছিল, হ্যাঁ, এখন দাম বেড়ে গেছে। তরকারি পর্যন্ত দাম বেশি, কারণ একটা তরকারি 100 টাকা করে কিনা খাইতো। মানে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগের সময় ভালো ছিল, হ্যাঁ, এখন তো দাম বাড়ে নাই। মানে এই সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, কাঁচা তরকারি 100 টাকা কেজি। এই জন্য আপনারা খারাপ পরিস্থিতিতে আছেন। খারাপ পরিস্থিতি আছে, আমার অসুখ, আমার বাচ্চার 2টা বাচ্চা অসুখ এলে, আমার স্বামী অসুস্থ এলে আমি এমনি কাজ করি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ সব ভালো আছে। আপনাকে চিনলাম না তো। আমরা মিডিয়া থেকে আসছি সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য। মানে এখন কেমন পরিস্থিতি আছেন, বর্তমান সরকারের সময় কেমন আছেন? সরকাররা তো আমাদের জন্য কিছু করে না, আমরা যেমন থাকার তেমনই থাকি। আমরা যে সরকারই থাক আমাদের অবস্থায় একই। আমাদের কি পরিবর্তন করে সরকার, পরিবর্তন হয় বলেন? প্রতিবন্ধীদের জন্য কি করে, যেমন ওই ভাতা অনেক আগে একটা চালু করে গেছে কোনো মতো, ওই ভাতাটাই কোনো মতো চলতেছে, ওটাই পাইতেছি। তাছাড়া তো কোনো সরকার যে আমাদের ডবল করে দিল বা আমাদের সুবিধার জন্য যে কোনো কিছু করবে তা তো কোনো কিছু করে না। সরকাররা আমাদের দিকে কানই দেয় না, গুরুত্বই দেয় না, আরো আমাদের 2 পয়সা ইনকাম করার পথগুলোকে বন্ধ করে দেয়। মানে কি কি পথ বন্ধ করে দিয়েছে আপনাদের? এই যে যেমন ধরেন এই যে আপনার কাছে মানুষের কাছে 2 পয়সা চায় খাইতেছি চলতেছি, এটাও সরকার বন্ধ করে যে ভিক্ষা করা চলবে না, ফুটপাতে রাস্তাঘাটে নামা চলবে না। হাসিনা সরকার কত রকম করলাম, আমরা কত প্রতিবাদ করলাম, আমরা আন্দোলন করলাম যে আমরা তাহলে কি করে খাবো, আমাদের ভাতা দেন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনাদের ভাতা কোন সরকার দিয়েছিল? এটা তো ভাতাটা চালু করে গেছে বিএনপি সরকার, যে 90-এর পরে যে ছিল ওই সময় চালু করে গেছিল, এইটাই চলতেছে আর কি। 150 টাকা না 200 টাকা থেকে চালু করেছিল, এখন 850 টাকা 800 টাকা। আওয়ামী লীগ সরকার আপনাদের জন্য কি কি করেছে? কিছুই করেনি আমাদের জন্য, তো কোনো কিছুই করেনি যে আমাদের উপকার হয়েছে বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এরকম কিছুই করেনি। এই সরকার আপনাদের জন্য কি করতেছে? এই সরকারও তো কই আমাদের তো কোনো গুরুত্বই দেয় না। সরকাররা নিজেদের এতই ব্যস্ত থাকে, আমাদের নিয়ে কি করবে? মানে সরকার আসে সরকার যায়, আপনাদের কোনো পরিবর্তন নাই? না, আমাদের কোনো পরিবর্তন করে না, আমাদের দিকে কোনো কানই দেয় না। এই সরকারের প্রতি আপনাদের দাবি কি? দাবি হচ্ছে আমাদের যদি কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে, বা আমাদের যেমন যারা শিক্ষা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া করার পরে চাকরি বাকরির ব্যবস্থা করে, স্কুল কলেজের ভালো মতো ব্যবস্থা নাই। যেমন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি আপনার, কিন্তু অনেক কষ্ট করে, তখন তো অনেক সুযোগ সুবিধা ছিল না, মোবাইল ছিল না, লেখার কাগজপত্র অনেক সমস্যা, স্কুল কলেজ নাই ব্লাইন্ডদের জন্য, মানে প্রতিবন্ধী অন্ধদের জন্য। দেখলে আর একটু উন্নত করলে পরে দেশে প্রতিটা বিভাগে প্রতিটা জেলাতে যদি স্কুল কলেজ করে, অন্ধদের জন্য লেখাপড়া করতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে তো প্রতিবন্ধীদের কিছুটা হলেও মানে লাঘব হয়। মানে আপনারা চাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক এবং তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক? জি জি, প্রতিবন্ধীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যারা যেমন আমরা মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে, বিদেশ থেকে ডিগ্রি পর্যন্ত আনে, অথচ আমাদের চাকরি হয় না, তাহলে আমাদের লেখাপড়া করে লাভ কি? আপনার কি মনে হয় যে সামনে কোন দল আসলে আপনাদের জন্য ভালো হবে? কোন দল আসলে ভালো হবে এটা তো বলা, কোন দলের কাছে মানে কোনো তো নাই। তারা যদি আমাদের ইস্যুটা বুঝে যে আমাদের জন্য প্রয়োজন, আমরা যে এতগুলা, এই যেমন অন্ধ প্রতিবন্ধী আছে আপনার প্রায় 15-20 লাখ, তারপরে অন্যান্য প্রতিবন্ধী, এতে তো মোটামুটি 1 কোটি প্রতিবন্ধী আছে। মানে বিএনপি আসলে আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা বা আপনাদের সুযোগ সুবিধা বেশি পাবেন বলে মনে করছেন কিনা? এটা তো বলতে পারতেছি না, না করা পর্যন্ত বলতে পারবো না। আমরা তো কেমন করে বলবো যে কোন সরকার আমাদের জন্য কি করবে? মানে এই পর্যন্ত বিগত স্বাধীন হওয়ার পরে প্রায় 52 বছর পার হয়ে গেছে, কোন সরকার আপনাদের জন্য ভালো কিছু করেছে? ভালো কিছু করেছে কোন সরকারই আমাদের জন্য ভালো কিছু করেনি। এই যে আপনাদের ভাতা দিয়েছে কোন সরকার? এটা বিএনপি সরকার চালু করে। তাহলে তো বিএনপি সরকার আপনাদের জন্য ভালো করেছে। হ্যাঁ, কিছুটা হলেও তো ভালো করেছে অবশ্যই, কারণ যেহেতু ভাতাটা ছিল না, আমাদের ভাতাটা চালু করে গেছে। অর্থমন্ত্রী সাইফুর রহমান তখন আমাদের একটা প্রোগ্রামে গেছিল, আমাদের মিরপুর একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে বলতেছিল আপনারা প্রতিবন্ধীরা যদি চান তাহলে তো আমরা অনেক কিছু করতে পারবো। আপনারা যদি 10 টাকা চান, সেখানে আমরা 5 টাকা দিতে চেষ্টা করবো। যদি আপনারা 2 টাকা চান, তাহলে আমরা কি দেওয়ার চেষ্টা করবো। তা আপনারা যদি চান তাহলে আমরা সেরকম ব্যবস্থা করবো, বা আমরা সেরকম
চেষ্টা করতে থাকবো। তা আমাদের এই জন্য ওই সরকার, বিএনপি সরকার আমাদের জন্য কিছুটা হলেও মানে সুযোগ সুবিধা দিত। জমির উদ্দিন সরকার ছিল শিক্ষামন্ত্রী, আমি তখন কলেজে পড়তাম। একটা কাগজ অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম, 5,000 টাকার একটা দিয়েছিল মানে পড়াশোনার জন্য। মানে মোটামুটি বিএনপি সরকার একটু মানে বিএনপি সরকারের সময় একটু সুবিধা পেয়েছেন। হ্যাঁ, কিছুটা আমাদের জন্য, আমার জানা মতে বা অনেকের কাছে শোনা মতে কিছুটা করে গেছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে সরকার আসে সরকার। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।